এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 2 তে। এটা যদিও ছোটখাটো একটা আছে, কি বলছে এখানে, অন পেপার মেকিং দেম প্রোন to dispute are still carried out, are already exploring use of this technology. Property transactions in India. ঠিক আছে, এতগুলো কথা বলা আছে। ঠিক আছে, আমি কি বলেছি, এবারে আমার পুরো জিনিসটা পড়ে কি বুঝতে পারছি থিমটা কি বিষয়ক হয়তো হচ্ছে। থিমটা হচ্ছে এই যে কথাটা লাস্টে এসছে না, এটা আমার মনে হচ্ছে যে এইটা নিয়ে একটা কথা হতে পারে, প্রপার্টি ট্রানজাকশন ইন ইন্ডিয়া, বিকজ অন পেপার বলছে, প্রপার্টি ট্রানজাকশন পেপারে হয়। ঠিক আছে, তারপরে সেটা নিয়ে ডিসপিউট হয়, ডিসপিউট কথাটা এসছে, যেখানে একটা প্রপার্টি রিলেটেড ট্রানজাকশন থাকবে সেখানে ডিসপিউট হবে, সেটা অন পেপার হবে, তাই না? যে লিগালি বা যেটা লিগাল প্রসিডিয়ার না ফলো করে সেরকমটা হতে পারে। তো আমার মনে হচ্ছে যে ইটা খুব রেলেভেন্ট। আবার ইটাতে একটা ক্লু আছে নাউনের, এটা একটা নাউন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, বাকিগুলোতে অনেক কিছুতেই নেই, যেমন অন পেপার কথাটা শুরু হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে। ঠিক আছে, এখানে টুটাও একটা প্রিপোজিশন। আর স্টিল ক্যারিড আউট, হোয়াট আর স্টিল ক্যারিড আউট, এর আগে কোনো নাউন নেই, ডাইরেক্টলি একটা ভার্ব দিয়ে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আর অলরেডি এক্সপ্লোরিং দ্য ইউজ অফ দিস টেকনোলজি, সবগুলোর মধ্যে কোনোটাতেই কিন্তু নাউন দিয়ে শুরু হয়নি, মানে প্রপার একটা ইন্ট্রোডাকশন যে করতে পারে একটা সেন্টেন্সের, সেই গুণটা কিন্তু অন্য কোনো পার্টের মধ্যে আমার চোখেই পড়ছে না। ঠিক আছে, তাহলে যেটা আমার মনে হচ্ছে সেটা ইটা হবে আমার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। কেননা দেখুন বাকি সবকটাই কিন্তু জয়নার দিয়ে দিয়ে রয়েছে। ঠিক আছে, কানেক্টর দিয়ে দিয়ে রয়েছে, নাউন দিয়ে কোনোটা শুরু হলো না, কিন্তু আমি একটা ইনস্টিংক্ট কাজে লাগালাম যে ইটা আমার সেন্টেন্সের শুরুটা হতে পারে। এবার মজার ব্যাপার হচ্ছে আমাদের কনফিউজ করার জন্য তিনটেতে ই দিয়ে শুরু করেছে। দেখুন, আবার নান অফ দিসও হতে পারে, কিন্তু মানে আমি একটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে অ্যারেঞ্জ করলাম, দেখলাম কোনোটার সাথে মিললো না, তাহলে আমার নান অফ দিস হবে। আবার পুরোটা পরে যদি মনে হবে সব ঠিক আছে, তাহলে নো কারেকশন রিকোয়ার্ড। কিন্তু সেটা পরে বুঝতে পারছি যে সেটা পাঁচেরটা না, তাহলে পাঁচ প্রথমেই বাদ হয়ে যাচ্ছে, বিকজ সব খাপছাড়া খাপছাড়া ভাবে আছে, এমনটা না যে পুরো ব্যাপারটা একদম মিনিংফুল আর কমপ্লিট দাঁড়াচ্ছে, ইজন্ট ইট? তাহলে পাঁচটা বাদ, এটা হবে কিনা এখনো বোঝা যাচ্ছে না, বাকি তিনটেকে কাজে লাগানো যাক। ইটা আমারও মনে হচ্ছে, এখানে তো 1 2 3 সবগুলোতেই ফার্স্টে ই আছে, আমারও মনে হচ্ছে যে ইটা হবে আমার ফার্স্ট, তাহলে ইটা লিখে ফেলি। আর যেটা করবেন, আপনাদেরকে রাফ পেপার তো দেওয়াই হয় যখন পরীক্ষা হয়, আপনারা সেটা কাজে লাগাবেন, সবসময় যখন রিঅ্যারেঞ্জ করবেন পাতায় পাশে পাশে লিখতে থাকবেন। ঠিক আছে, মাথায় রাখলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যেটা মনে হচ্ছে সেটা লিখে ফেলুন। এবার সেটার আগে যেটা মনে হচ্ছে সেটা তার আগে লিখবেন, যেটা পরে মনে হচ্ছে পরে লিখবেন, কিন্তু লিখবেন অবশ্যই। ওকে, এটাকে তাহলে রাখলাম প্রপার্টি ট্রানজাকশনস ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রপার্টি ট্রানজাকশনস ইন ইন্ডিয়া, তারপরে বলেছে অন পেপার। আচ্ছা, অন পেপার যদি বলি তাহলে ঠিক এটার পরে এটা ম্যাচ করছে না, আর এটা তাহলে আমার মনে হচ্ছে না হবে। আচ্ছা, তাহলে এরপরে কি হতে পারে, প্রপার্টি ট্রানজাকশনস ইন ইন্ডিয়া টু ডিসপিউট, প্রপার্টি ট্রানজাকশন ইন ইন্ডিয়া টু ডিসপিউট, তাহলে এ হলো না বি হলো না, এর পরে কি হতে পারে, আর স্টিল ক্যারিড আউট, এটাও হতে পারে। ঠিক আছে, আর স্টিল ক্যারিড আউটও হতে পারে, আর আর অলরেডি এক্সপ্লোরিং ইউজ অফ দিস টেকনোলজি। কিন্তু দেখুন টেকনোলজি নিয়ে কিন্তু আর কোনো কথা বলেনি, একটা প্রপার্টি ট্রানজাকশন নিয়ে কথা হচ্ছে, কিন্তু টেকনোলজি নিয়ে কোনো কথা বলেছে। আর একটা মজার ব্যাপার, কি করে এলিমিনেট করবেন সেটার আরেকটা ভালো টিপস, এখানে টেকনোলজি কথাটা বলেছে, তার আগে বলেছে দিস টেকনোলজি, কিন্তু কোথাও আর কোনো টেকনোলজির উল্লেখ কি আপনারা পেয়েছেন যে বলতে পারি দিস টেকনোলজি? আর কোনো পার্টে তো কোনো টেকনোলজির উল্লেখ নেই, তাই না? কোনো টেকনোলজির বিষয়ক কোনো কথার উল্লেখ নেই, বুঝতে পারা গেছে? তাই আমি বুঝবো যে এইটা যেটা দেওয়া আছে এটা শুধু আমাদেরকে ভড়কি দেওয়ার জন্য দেওয়া আছে। ठीक है, दिस टेक्नोलॉजी माने व्हाट टेक्नोलॉजी, इसके आगे तो कोई टेक्नोलॉजी का जिक्र नहीं हुआ, कहीं पे कोई टेक्नोलॉजी का जिक्र हुआ ही नहीं, একমাত্র এখানে হচ্ছে। তাহলে দিস ইজ দ্য ব্যাড এলিমেন্ট। ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, এটা হয়ে গেল বাদ। তাহলে রইল বাকি কি, আমি দেখলাম প্রপার্টি ট্রানজাকশন ইন ইন্ডিয়া অন পেপার বলে কিছু হবে না,
তাহলে কি হতে পারে, টু ডিসপিউট বলেই হবে না, তাহলে যদি হয় তাহলে হবে এইটা, সিটা। কি সেটা? প্রপার্টি ট্রানজাকশনস ইন ইন্ডিয়া আর স্টিল ক্যারিড আউট, আর স্টিল ক্যারিড আউট, এবং তারপরে পেয়ে গেছি এ, ক্যারিড আউট অন পেপার। ঠিক আছে, তার মানে প্রপার্টি ট্রানজাকশন ইন্ডিয়াতে এখনো কাগজে কলমে করা হয়। ঠিক আছে, পরপর মিলে যাচ্ছে দেখুন, প্রপার্টি ট্রানজাকশন ইন ইন্ডিয়া ই, আর ক্যারিড আউট, আর স্টিল ক্যারিড আউট মানে এখনো করা হয়, আগেও ছিল এখনো হচ্ছে। স্টিল ক্যারিড আউট অন পেপার হলো মেকিং দেম প্রোন, এই যে ডিসপিউট, এই যে ট্রানজাকশনস এর কথা বলেছে, এই ট্রানজাকশনসটাই হচ্ছে এই দেম, মানে এই ট্রানজাকশন প্রোন, প্রোন টু ডিসপিউট। তাহলে এলো এ এবং তারপরে পেলাম বি, তাহলে আনসার হয়ে গেল এইটে। ঠিক আছে, তাহলে প্রপার্টি ট্রানজাকশনস ইন ইন্ডিয়া আর স্টিল ক্যারিড আউট অন পেপার মেকিং দেম প্রোন টু ডিসপিউট। যেহেতু কাগজে কলমে হয় তার জন্য সেগুলো নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে, বিকজ কাগজ কলমের জিনিস কি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, হারিয়ে যাবে, তারপরে সেটা ডুপ্লিকেসি হতে পারে, সেটা ফরজিং হতে পারে, সেগুলো নিয়ে নানান ডিসপিউট অ্যারাইজ করে। তার মানে অন্যান্য জায়গাতে যদি যেমন বিদেশ টিদেশে যেরকম হয় আর কি, ডিজিটালি সবকিছু হচ্ছে, সেগুলোকে ম্যানুপুলেট করা কিন্তু সহজ না, কিন্তু কাগজ টাগজের ব্যাপার থাকলে সেগুলোকে ডিস্ট্রয় করে দিল, কেউ হারিয়ে ফেললো, কিছু হয়ে গেল, সেটা নিয়ে নানান ডিসপিউট অ্যারাইজ করে। বেশ সোজা ছিল, কিন্তু কানেক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এই কানেক্টর গুলোকে আপনারা খুব ভালো করে কাজে লাগাবেন। তাহলে এটার আনসার হয়ে গেল আমাদের 2। তারপরে 3 নম্বর কি আসছে, তিনটা বলছে the regulator has said it was difficult to give the government's demand to relax pushing over 2000 megawatt projects closer to liquidation. The Reserve Bank of India has rejected the guidelines on resolution of stressed assets. বাপরে বাপ, অনেক কিছু বলা আছে। আচ্ছা, এবার আমি দেখবো যে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই যে কথাগুলো হচ্ছে, কিছু আমি রিজার্ভ ব্যাংকের প্রসঙ্গ পাচ্ছি। আচ্ছা, রিজার্ভ ব্যাংক আছে, তো রিজার্ভ ব্যাংকের গাইডলাইন্স হতে পারে, তাহলে এই দুটো যদি রাখি আমি, তাহলে আসতে পারে আর কি পর্ব। ঠিক আছে, বিকজ রিজার্ভ ব্যাংকের গাইডলাইন্স ব্যাংককে মানতে হয়, সবাইকে মানতে হয়। ওকে, লিকুইডেশন, লিকুইডেশন মানে কি? লিকুইডেশন মানে হচ্ছে একটা প্রসেস যার দ্বারা কোনো একটা কোম্পানিকে বন্ধ করা হয়, এবং সেটার থেকে যে টাকাটা উঠে আসে বন্ধ করা হয় এর জন্য, বিকজ বিজনেসটা হয়তো মন্দা চলছে, হয়তো ভালো চলছে না, ইটস নট মেকিং এনি প্রফিটস, সো বিজনেসটাকে লিকুইডেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এবং সেটার থেকে তারপরে তার অ্যাসেট ট্যাসেট বিক্রি করে দিয়ে বেচে টেচে যা টাকা আসে সেগুলো তার যারা পাওনাদার আছে ব্যবসার, তাদেরকে সব দিয়ে দেওয়া হয় খরপোশ হিসেবে। ঠিক আছে, সো সেই প্রসেসটাকে বলা হয় লিকুইডেশন। আচ্ছা, তাহলে লিকুইডেশনের একটা প্রসঙ্গ এলো, আর রেগুলেটর হ্যাজ সেড ইট ওয়াজ ডিফিকাল্ট টু গিভ, কিসের রেগুলেটর সেটা পরে জানতে হবে। আর তারপরে বলছে দ্য গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স। আচ্ছা, ডিমান্ড টু রিল্যাক্স হোয়াট, এবার এটাও আছে। আচ্ছা, তাহলে বলছে গভর্নমেন্টের ডিমান্ড, আচ্ছা গভর্নমেন্টের ডিমান্ড, আর যদি বলি তাহলে আচ্ছা আমরা এবার বুঝতে পারছি যে একটা মানে ফিনান্স সংক্রান্ত এবং কিছু রিজার্ভ ব্যাংকের গাইডলাইন ইত্যাদির সাথে মানে যেখানে কি বলবো কিছু ট্রানজাকশন হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, এবং গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স এই ব্যাপারটাকেই ঠিক একটু মেলানো যাচ্ছে না, কেননা বাকি জায়গাতে তো কোম্পানিজ এর কথা বুঝতে পারছি, গাইডলাইন্সটাও বোঝা যাচ্ছে, এবং এত প্রজেক্টস ও বিজনেস রিলেটেড প্রজেক্টস হতে পারে, আর রেগুলেটর হ্যাজ সেড এটা ঠিক বোঝা গেল না। লেট মি সি কোনটা হতে পারে। আর গভর্নমেন্টের ডিমান্ড, আচ্ছা এটা হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব যে তাহলে এই যে ট্যাক্স রিলেটেড, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি কোনো একটা ফিনান্স রিলেটেড আলোচনা হচ্ছে, এখান থেকে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কোনটা হতে পারে। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে প্রথমে তো রেগুলেটরের কথা বলেছে, তারপরে বলেছে দ্য গভর্নমেন্টস ডিমান্ড, তারপরে বলেছে পুশিং ওভার, এটা হবে না, সিটা কোনোভাবেই হবে না। আর এটা বলছে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড। নাও দিস কুড বি অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ঠিক আছে, কেননা ডাইরেক্টলি আমি একটা এন্টিটির কথা জানতে পারছি। ঠিক আছে, ডাইরেক্টলি একটা এন্টিটির কথা জানতে পারছি, আর সে কিছু একটা করেছে সেটা বলছে।
সি এটাও হতে পারতো কিন্তু দ্য গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স, বিকজ গভর্নমেন্টের কথা বলছে, বাট লেটস মেক দিস মানে একটা ইনস্টিংক্ট কাজ করে, সেটাতে মনে হচ্ছে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড, এইটা দিয়ে যদি করা যায়, এর আগে পরে নিশ্চয়ই কিছু আসবে। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড, এবার আমরা দেখবো রিজেক্টেড হোয়াট, রিজেক্টেড হোয়াট, রিজেক্টেড হোয়াটে আমরা বলতে পারি রিজেক্টেড দ্য রেগুলেটর হ্যাজ সেড, এটা হবে না, রিজেক্টেড দ্য গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স, রাইট। তাহলে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড হোয়াট, হ্যাজ রিজেক্টেড দ্য গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স, এটা হতে পারে। আবার এটা কি হতে পারে, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড দ্য গাইডলাইন্স অন রেজলিউশন অফ স্ট্রেসড অ্যাসেটস। নো, রিজার্ভ ব্যাংক তো গাইডলাইন সেট করে, সে গাইডলাইন্স কে রিজেক্ট করবে কেন, তাই না? গাইডলাইন্স কে সে রিজেক্ট করবে কেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো গাইডলাইন্স সেট করে। তাহলে এটা মনে হচ্ছে হবে ডি এর পরে কি বললাম, বিটা, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রিজেক্টেড দ্য গভর্নমেন্টস ডিমান্ড টু রিল্যাক্স। এবার এটা যদি বলি তাহলে রিল্যাক্স হোয়াট, রিল্যাক্স দ্য গাইডলাইন্স অন রেজলিউশন অফ স্ট্রেসড অ্যাসেটস ফর পাওয়ার কোম্পানিজ, এটা হতে পারে। ঠিক আছে, গভর্নমেন্টের যে ডিমান্ড ছিল যে এই এই গাইডলাইন গুলোকে রিল্যাক্স করা হোক, তার মানে গাইডলাইন গুলো রিজার্ভ ব্যাংক কি ইয়ে করেছে, বানিয়েছে, আর গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্ট ডিমান্ড করছে যে সেই গাইডলাইন গুলো রিল্যাক্স করা হোক, কিন্তু রিজার্ভ ব্যাংক বলছে না, আমার বানানো গাইডলাইন আমি রিল্যাক্স করবো না, তাই সে গভর্নমেন্টের ডিমান্ডটাকে রিজেক্ট করে দিল। ঠিক আছে, তাহলে গল্পটা এবার একটু একটু করে এগোচ্ছে। The guidelines demand to relax the guidelines on resolution of stressed assets for power companies. আচ্ছা, পাওয়ার কোম্পানিজ গভর্নমেন্ট তো পাওয়ার কোম্পানিজ রেগুলেট করে, চালায়, ইত্যাদি করে, এবং স্ট্রেসড অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস কি হয় আপনারা জানেন। অ্যাসেট সেই সমস্ত জিনিস যেগুলো কোনো কোম্পানিকে, কোনো বিজনেসকে একটা মানে কি বলবো, মানে ফিউচারে একটা ইকোনমিক বেনিফিট এনে দেয়, যেগুলোকে বিক্রি করে হয়তো কোম্পানি পয়সা পাবে, বা ফিউচারে যেখান থেকে কোনো সে বেনিফিট পেতে পারে, দোজ আর দ্য অ্যাসেটস, রাইট। এবার যদি স্ট্রেসড বলি, স্ট্রেসড মানে কি, আমরা যখন স্ট্রেসড হই তখন কি হয়, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই আর স্ট্রেস মানে আমরা টায়ার্ড, আমরা জর্জরিত, আমরা বিধ্বস্ত, ভালো লাগছে না কিছু, মানে আমরা ঠিকঠাক পারফর্ম করতে পারি না। তার মানে এই যে স্ট্রেসড অ্যাসেটস বলছে, স্ট্রেসড অ্যাসেটস মানে হচ্ছে সেই সমস্ত অ্যাসেট যেগুলো ঠিকঠাক পারফর্ম করছে না, বা গভর্নমেন্ট যেগুলো দিয়ে এই পাওয়ার কোম্পানিগুলোকে ঠিকঠাক, মানে পাওয়ার কোম্পানির এই অ্যাসেট গুলো ঠিকঠাক বেনিফিশিয়ালি ইউটিলাইজ করা যাচ্ছে না, তাদের উপরে যে গাইডলাইন্স গুলো যেগুলো আরবিআই জারি করেছিল, গভর্নমেন্ট এবার বলছে যে যেহেতু এদের অবস্থা খারাপ, এরা স্ট্রেসড অ্যাসেট, এদের থেকে আপনারা গাইডলাইন্সটা একটু রিল্যাক্স করুন, কিন্তু আরবিআই সেটা মানতে রাজি না। আরবিআই সেই গাইডলাইন্স গুলো স্ট্রেসড অ্যাসেটস এর ওপর থেকে তুলে নিতে রাজি হলো না, রিজেক্ট করে দিল গভর্নমেন্টের ডিমান্ডটাকে। ঠিক আছে, তাহলে এতটা মিলে গেছে, কিন্তু ডি বি ই মনে হচ্ছে ওয়ানটাই হবে। এবার দেখা যাক সিটা হলেই মিলে যাবে। পুশিং ওভার 2000 মেগাওয়াট প্রজেক্টস ক্লোজার টু লিকুইডেশন। এবং এই যে মেগাওয়াট কথাটা বলছে, যেহেতু পাওয়ার কোম্পানিজ এসছে, আপনাদেরকে কনস্ট্যান্টলি একটা কানেকশন ঢুনতে হবে। ঠিক আছে, when we are talking about power companies, তাহলে এই ক্ষেত্রে এই যে এত মেগাওয়াট প্রজেক্ট, পাওয়ার হলেই না সেটাতে এই যে ওয়াটেজের প্রশ্ন আসে, তাই না? বিকজ পাওয়ার কোম্পানি যেহেতু সে এনার্জিকে কাজে লাগবে, সে ওয়াটেজ, এই যে ইলেকট্রিসিটির এই জিনিসগুলোর একটা সিগনিফিকেন্স আছে, ইজন্ট ইট? তাহলে পাওয়ার কোম্পানিজ এর সাথে এটার একটা যোগাযোগ আছে, thereby ই এর পরে এলো সিটা। তাহলে যেহেতু গাইডলাইন গুলো রিজার্ভ ব্যাংক রিল্যাক্স করতে মানা করে দিল, গভর্নমেন্টের ডিমান্ডটাকে রিজেক্ট করে দিল, তাই কি হলো, এই যে স্ট্রেসড অ্যাসেট গুলো রয়েছে, মানে যেগুলো ঠিকঠাক পারফর্ম করছে না, এবার সেগুলো নিয়ে পাওয়ার কোম্পানি গুলোর খুব জর্জরিত অবস্থা, এবার তাদেরকে লিকুইডেশনের দিকে এগিয়ে যেতে হচ্ছে ক্রমশ, যেহেতু গাইডলাইন্স আরবিআই রিল্যাক্স করলো না। ঠিক আছে, এবার বাধ্য হয়ে তাদেরকে সব বন্ধ করে দিতে হবে, এই অ্যাসেট গুলো বেচে ধার দেনা সব চুক্তা করতে হবে। তাহলে পর পর যদি গল্পটা পড়ি, তাহলে এলো ডি বি ই এন্ড দেন সি। ওকে, পুরোটা আবার একটা পড়ছি।
The Reserve Bank of India has rejected the government's demand to relax the guidelines on resolution of stressed assets for power companies, pushing over 20,000 megawatt projects closer to liquidation. আর এই সমস্ত কিছুর মধ্যে এই আমাদের যেটা বাদ গেল সেটা হচ্ছে বিটা, সরি এটা, যেটার মধ্যে রেগুলেটরের কথা বলা হয়েছে। বিকজ রেগুলেটর কার রেগুলেটর? রেগুলেটর অফ হোয়াট? হু ইজ দ্য রেগুলেটর? সেটা তো বোঝাই গেল না। তাহলে দ্য রেগুলেটর সেড, আবার তার আগে বলেছে দ্য রেগুলেটর। তার মানে যদি এই যে বললাম নাউনের আগে যদি দা থাকে তার মানে নিশ্চয়ই সেটার কোনো একটা উল্লেখ কোথাও হয়ে গেছে। এবার আরবিআই এর তো গভর্নর হয় না, যদি আরবিআই কে নিয়েও কোনো কথা বলে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কে নিয়েও যদি কথা হয়, তাহলে তো গভর্নর বলবে, তাহলে কেন রেগুলেটর বলবে? ইজন্ট ইট? তাহলে এই জিনিসগুলো আপনারা দেখবেন যে দ্য রেগুলেটর বলছে, কিন্তু কিসের প্রসঙ্গে দ্য রেগুলেটর বলছে, তাই না? যদি দ্য গভর্নর বলতো তাহলে বুঝতাম আচ্ছা ঠিক আছে আরবিআই এর গভর্নর কে নিয়ে কথা হচ্ছে, ইজন্ট ইট? তাহলে দ্য রেগুলেটরটা এখানে অপ্রাসঙ্গিক এবং এটার সাথে মানানসই না। তাহলে এ যে অপশনটা এটা ব্যাড, এন্ড দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? আমি আপনাদের সাথে লজিক গুলো আজকে শেয়ার করছি, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে কোন লজিকে এবং কিরকম ভাবে আমরা কানেক্টার্স গুলোকে কাজে লাগিয়ে, কিরকম ভাবে এই যে টিপস গুলো আপনাদেরকে দিলাম সেগুলো কাজে লাগিয়ে আপনারা সেন্টেন্স গুলোকে ডিকনস্ট্রাক্ট করে আবার রিকনস্ট্রাক্ট করতে পারেন। ঠিক আছে? ওকে, তাহলে লেটস লুক অ্যাট কোয়েশ্চেন নাম্বার 4। কি বলা আছে? মিস্টার কিম, মিস্টার কিম, we all know who Mr. Kim is. Mr. Kim is none other than the supreme leader of North Korea, who is Kim Jong-un, right? So you all know him. So Mr. Kim has played his relatively weaker cards in an astute manner, and the very facts that the Korean summit will be followed by a similar meeting with Mr. Trump later in May or in early June marks the end of the US-led political and diplomatic ostracism. Okay, now after reading the whole thing, I am of the opinion that this doesn't need any correction. And this is the answer. This is the answer. এটাতে কোনো কারেকশন দরকার নেই। তার মানে এটাতে না কোথাও কিছু বাদ দেওয়ার প্রয়োজন আছে, না এটাকে কোনো রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন আছে। ঠিক আছে? আরেকবার সেটা আমরা ডেফিনেটলি ক্ল্যারিফাই করব যে ব্যাপারগুলো কি হচ্ছে। ঠিক আছে? বলছে কি, মিস্টার কিম কি করেছেন? মিস্টার কিম হ্যাজ প্লেড হিজ রিলেটিভলি উইকার কার্ডস। তার মানে উইকার কার্ডস মানে হচ্ছে প্লেড হিজ রিলেটিভলি উইকার কার্ডস, তার মানে হয়তো কোনো সিম্প্যাথি রিলেটেড গ্রাউন্ড বা ওরকম কিছু নিয়ে হয়তো তিনি সামিটে। নাও হোয়াট ইজ আ সামিট? একটা সামিটের কথা বলা হচ্ছে, সামিটের কথাটা যদিও পরে এসছে তাও বলে দিই হোয়াট ইজ আ সামিট। সামিট হচ্ছে একটা মিটিং যেখানে হেড অফ মানে গভর্নমেন্টস বা হেড অফ স্টেটস অর কান্ট্রিজ সিট টুগেদার এন্ড ডিসকাস ম্যাটার্স এন্ড অল। তো সামিট মানে যে কোনো মিটিং না, যখন সামিট হচ্ছে তার মানে it attracts a lot of media attention, and it's a big thing that heads of countries are sitting together to discuss some matters or issues and so on. So ওরকম একটা সামিটে মিস্টার কিম কি করেছেন? মিস্টার কিম হ্যাজ প্লেড হিজ রিলেটিভলি উইকার কার্ডস in an astute manner, and the very facts that the Korean summit will be followed by a similar meeting with Mr. Trump later in May or in early June marks the end of the US-led political and diplomatic ostracism. Now, what is ostracism? Ostracism মানে হচ্ছে এক্সক্লুশন বলতে পারি, এক্সক্লুশন বলতে পারি, রিজেকশন বলতে পারি, আমি এটার মানে বলছি রিজেকশন বলতে পারি, অর ব্যানিশমেন্ট বলতে পারি, অনেক কিছু বলতে পারি। মানে কাউকে কোনো কিছু থেকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে? যেমন আগেকার দিনে হতো না যে রাজা তার দেশ থেকে কাউকে তাড়িয়ে দিল, ঠিক আছে, বা কোনো একটা গ্রামকে নিজের রাজ্যের থেকে বিতাড়িত করলো, বা নিজের সুযোগ সুবিধার থেকে তাদেরকে একটা কোনো গ্রামকে মানে বঞ্চিত করলো।
সো সেই ব্যাপারটা হচ্ছে অস্ট্রাসিজম, মানে একটা সোসাইটির থেকে বা একটা গভর্নেন্সের থেকে যদি কাউকে বাদ দিয়ে দেওয়া হয় ডেলিবারেটলি, তাহলে তাকে অস্ট্রিয়াসাইজ করা হয়। তার মানে তাকে ওইখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, তাদেরকে নিজের অংশ বা নিজের রাজ্যের বা কোনো কিছুর একটা পার্ট মনে করা হবে না সেটা। আর এইখানে যেহেতু আমরা ডিপ্লোম্যাটিক অস্ট্রাসিজম নিয়ে কথা বলছি, ডিপ্লোম্যাটিক অস্ট্রাসিজম তার মানে এখানে ডিপ্লোমেসি মানে কি? ডিপ্লোমেসি মানে হচ্ছে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে কিরকম রিলেশন মেনটেন করছে ইত্যাদি ইত্যাদি। তার মানে ইউএস লেড পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক অস্ট্রাসিজম, তার মানে ইউএস এর যে একটা টেন্ডেন্সি আর কি, যে আমি অমুক অমুককে নিজের দলে রাখবো, অমুক অমুককে ফেভার দেব, অমুক অমুককে ফেভার দেব না, বা এরা আমার শত্রু এরা আমার মিত্র, এরকম যে একটা ব্যাপার, ঠিক আছে? সো দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক অস্ট্রাসিজম, যে ইউএসএ নিজের প্রেফারেন্স লিস্টে কিছুকে রেখেছে আর কাউকে কাউকে একদম দূরে সরিয়ে রেখে দিয়েছে। নাও দ্যাট ইজ অস্ট্রাসিজম, ঠিক আছে? দ্যাট ইজ অস্ট্রাসিজম। তো এই পুরো ব্যাপারটাই ওটাই হচ্ছে যে কোরিয়াকে সেই রকম ভাবে মানে দূরে সরিয়ে রাখা বা ইত্যাদি নিয়ে পুরো গল্পটা। আরেকবার পড়ে নেওয়া যাক কি হলো তাহলে। মিস্টার কিম হ্যাজ প্লেড হিজ রিলেটিভলি উইকার কার্ডস ইন অ্যান অ্যাস্টিউট ম্যানার, ঠিক আছে? And the very fact that the Korean summit will be followed by a similar meeting with Mr. Trump later in May or in early June marks the end of the US-led political and diplomatic ostracism. তার মানে মিস্টার কিম কিছু একটা কাজ করেছেন যার ফলে কি হচ্ছে যে ফাইনালি এই যে ইউএস লেড যে অস্ট্রাসিজম ছিল, মানে কোরিয়াকে যে বাদ রাখার একটা ব্যাপার, সেটা এন্ড হতে চলেছে। এবং এই যে একটা এখন যেই ঘটনাটা হলো, তারপরে আরেকটা সামিট হতে চলেছে যেটা মেতে হবে কিংবা আর্লি জুন মাসে যেটা হবে, যার ফলে কি হবে ফাইনালি ইউএসএ যেই একটা অস্ট্রাসিজম তৈরি করেছিল, একটা সিস্টেম যে অমুক অমুককে বাদ দিয়েছিল, সেটা কোরিয়ার ক্ষেত্রে আর থাকবে না, ঠিক আছে? তার মানে ও ইউএস এর প্রেফারেন্স দলে চলে আসবে, বা হয়তো স্ট্রেন রিলেশনস ছিল, রিলেশনশিপ ভালো ছিল না, সেটা কোনো একটা অ্যাগ্রিমেন্টের জায়গায় দাঁড়াবে আর কি সেই ব্যাপার। তো পুরো ব্যাপারটা পড়ে বোঝা গেল যে ডিসকানেক্ট কোথাও নেই, পার্টস যা যা আছে সেগুলো সব ঠিকই আছে, পুরো জিনিসটা একটার সাথে আরেকটা ওয়েল কানেক্টেড। তাহলে এখানে কিছু বাদ গেল না, কোনো রিঅ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হলো না, হেন্স আওয়ার আনসার ইজ নো কারেকশন রিকোয়ার্ড। এরকমও কিন্তু থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? Denuclearization was on the table. Denuclearization. Now, what is denuclearization? You know what is nuclearization? যে সব কান্ট্রি নিজেদের একটা নিউক্লিয়ার পাওয়ার নিয়ে রেডি থাকবে, কোনো সময় যদি যুদ্ধ থাকে তাহলে একদম তাক করে দিল আমাদের শত্রু কান্ট্রি, ঠিক আছে? আর ডিনিউক্লিয়ারাইজেশনের ব্যাপারটা পুরো অন্য। সেটা হচ্ছে একটা অ্যাকশন যার দ্বারা রিমুভাল অফ নিউক্লিয়ার আর্মস ফ্রম আ কান্ট্রি অর রিজন। তার মানে আমি বললাম আমি একটা কান্ট্রি, আমি আরেকটা কান্ট্রিকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো নিজেদের মধ্যে শত্রুতা মিটিয়ে নি, দুজনে মিলে বৈঠক হলো এবং বললাম যে ভাই তুমিও আমাকে টার্গেট করবে না আমিও টার্গেট করবো না, আমিও আমার নিউক্লিয়ার আর্মস নিয়ে সরে যাচ্ছি, তুমিও তোমার গুলো আমার থেকে পয়েন্ট আউট, মানে তুমি যে তাক করে রেখেছো আমার দিকে ওইগুলো সব সরিয়ে ফেলো। তাহলে এরকম একটা পরিস্থিতি হচ্ছে ডিনিউক্লিয়ারাইজেশন, যেখানে the process by which nuclear arms which are targeted towards a country বা প্রয়োজন পড়লে আগেই তাদেরকে টার্গেট করা হবে, সেই ব্যাপারটা আর থাকে না, আর্মস টার্ম সব রিমুভ করে নেওয়া হবে, মানে নো নিউকস টার্গেটেড অ্যাট এনি কান্ট্রি। ওকে, আচ্ছা তাহলে কি বলছে? ডিনিউক্লিয়ারাইজেশন ওয়াজ অন দ্য টেবল। অন দ্য টেবল মানে কি? টেবিলে তো খাবার থাকে, ডিনিউক্লিয়ারাইজেশন অন দ্য টেবল, এটা ডাইনিং টেবিল না, এটা হচ্ছে মিটিং টেবিল। তার মানে যেই ব্যাপারটা নিয়ে চর্চা হতে চলেছে, অন দ্য টেবিল যখনই আমরা শুনবো তখন যেটা মনে করব যে এই ব্যাপারটা নিয়ে এই বিষয়টা নিয়ে চর্চা হতে চলেছে। ইট ইজ দ্য ক্রিটিক্যাল সার্ভাইভাল শিল্ড ফর দ্য কিম রেজিম। আবার মিস্টার কিমের উল্লেখ এলো, আগেন দ্য সুপ্রিম লিডার অফ নর্থ কোরিয়া মিস্টার কিমকে নিয়ে বলছে যে ইট ইজ দ্য ক্রিটিক্যাল সার্ভাইভাল শিল্ড ফর দ্য কিম রেজিম। The US and the North Korea were in the diplomatic contact and there was a flurry of activity. আবার তারপরে বলছে when US President Donald Trump announced that. আচ্ছা
পুরো ব্যাপারটাই তাহলে বোঝা যাচ্ছে ইউএস এবং নর্থ কোরিয়ার এই যে নিউক্লিয়ার এই যে যুদ্ধ খেলা, ঠিক আছে, যে আমার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, তোমার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, তাহলে কি আমরা যেরকম চলছে ওরকম চলবে, নাকি আমরা সরিয়ে নেব, ডিনিউক্লিয়ারাইজেশন হবে, ইত্যাদি এইসব কিছু নিয়ে একটা পুরো চিন্তা বেস্ট। ওকে, এবার আমরা দেখব কোনটাকে আমরা বাদ দিতে পারি আর কোনটা কার পরে আসতে পারে। প্রথমেই যেটা আমরা টার্গেট করব সেটা হচ্ছে যে আমরা কোনটাকে শুরুর সেন্টেন্স হিসেবে ধরছি। ওকে, প্রথম যে সেন্টেন্সটা যেটা দিয়ে পড়লাম আমার ইনস্টিংক্ট বলছে এটা দিয়ে শুরু হতে পারে, ডিনিউক্লিয়ারাইজেশন ওয়াজ অন দ্য টেবিল, আবার নাও হতে পারে, আই মে বি রং, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ইট ইজ দ্য ক্রিটিক্যাল সার্ভাইভাল শিল্ড ফর দ্য কিম রেজিম, এটা দিয়ে তো হবে না, কেননা যদি ইট দিয়ে শুরু হয় তার মানে ইট ইজ দ্য ক্রিটিক্যাল সার্ভাইভাল অফ কিম রেজিম, তার মানে এটা নিয়ে নিশ্চয়ই আগে কোনো কথা হয়েছে, যার জন্য বলছে যে সেইটা হচ্ছে কিম রেজিমের একটা ক্রিটিক্যাল সার্ভাইভাল শিল্ড, তাই না? তাহলে এর আগে নিশ্চয়ই কোনো গল্প আছে, এটা তো ফার্স্ট হতে পারে না, সো বি ক্যানট বি দ্য ফার্স্ট ওয়ান। সি তে কি বলছে, দ্য ইউএস আর নর্থ কোরিয়া ওয়ার ইন ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট, এটা হতে পারে কিন্তু শুরুটা, ঠিক আছে, দ্য ইউএস এন্ড দ্য নর্থ কোরিয়া ওয়ার ইন ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট, তার মানে নর্থ কোরিয়া এবং ইউএস এর মধ্যে একটা ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট জারি ছিল, ঠিক আছে। there was a flurry of activity, আবার বলছে there was a flurry of activity, হঠাৎ করে flurry of activity তো হয় না, when the US president announced that আচ্ছা এটা হতে পারে, এটা দিয়ে শুরু হতে পারে, যেমন ইটা যদিও একটু আনকনভেনশনাল, আমরা ওয়েনটাকে তো একটা কানেক্টর হিসেবেই দেখি, কনজাংশন যেহেতু, কখনো কখনো আবার ওয়েনটা আগে চলে আসে, কখনো কখনো, যেমন বললাম আমরা বললাম যে যখন এমনটা হলো, ঠিক আছে, সেরকম ভাবে যদি দেখা যায় তাহলে লেটস সি এটা দিয়ে হয় কিনা। when US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স দ্যাট, যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করলেন the USA and North Korea were in diplomatic contact and denuclearization was on the table, there was a flurry of activity. Okay, এবার একটু সাজানো যাক। when the US President Donald Trump announced that the USA and North Korea were in diplomatic contact, এই কথাটা ইউএস প্রেসিডেন্ট বলতে পারে যে আমাদের সাথে নর্থ কোরিয়ার একটা কথাবার্তা আলাপচারিতা চলেছে, সেটা ইনি বলতেই পারেন মিস্টার ট্রাম্প, ঠিক আছে। তাহলে এটার পরে এটা আসতেই পারে, ই এর পরে সি, ঠিক আছে, and তারপরে বলতে কি বললাম, the US and North Korea were in diplomatic contact and denuclearization was on the table, এবং কথাবার্তা চলেছে, এবং কি নিয়ে কথাবার্তা চলেছে, ঠিক আছে, কথাবার্তা চলেছে তো খুব ভালো কথা, সাপোজ একটা সাংবাদিক বৈঠক হচ্ছে, ঠিক আছে, সেখানে মিস্টার ট্রাম্প হঠাৎ করে অ্যানাউন্স করলেন যে আমরা এবং নর্থ কোরিয়া আমরা দুজনে কোনো একটা কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছি, স্বাভাবিকভাবে তখন সাংবাদিকরা সবাই মিডিয়ার থেকে কি প্রশ্ন করবে, কি নিয়ে আলোচনা হচ্ছে, কি নিয়ে আলোচনা হচ্ছে, কি নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? তো বিষয়টা কি নিয়ে আলোচনা হচ্ছে, তখন প্রেসিডেন্ট কি বললেন যে ডিনিউক্লিয়ারাইজেশন ওয়াজ অন দ্য টেবিল, ঠিক আছে। তাহলে এরপরে সি হলো, ই এর পরে সি হলো, এবং তারপরে এলো এ, এবং যেই এইটা ঘটনাটা জানাজানি হলো, ডিনিউক্লিয়ারাইজেশন ওয়াজ অন দ্য টেবল, there was a flurry of activity, ডি, তখন সেইটা মানে, এবং সেটা যেই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল তার সাথে সাথে একটা ফ্লারি অফ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। হোয়াট ইজ আ ফ্লারি অফ অ্যাক্টিভিটি? কোনো কিছু একটা বিষয়কে কেন্দ্র করে যদি খুব কম সময়ের মধ্যে অনেক কিছু কাণ্ড কারখানা, অনেক কিছু অ্যাক্টিভিটি হতে থাকে, ঠিক আছে, সো দ্যাট উইল বি কল্ড আ ফ্লারি অফ অ্যাক্টিভিটি, মানে পরপর অনেক কিছু হয়ে চলেছে কোনো একটা কিছু বিষয়কে মাথায় রেখে। তাহলে এই যে অ্যানাউন্সমেন্টটা হলো, অ্যানাউন্সমেন্টের ফলে অনেক ধরনের ফ্লারি অফ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ানটা হচ্ছে আমাদের আনসার, যে when US President Donald Trump announced that the US and North Korea were in diplomatic contact and denuclearization was on the table,
there was a flurry of activity. ওকে, আর এইটাকে আমরা বাদ দিলাম, বিটাকে কেন বাদ দিলাম? ইট ইজ দ্য ক্রিটিক্যাল সার্ভাইভাল শিল্ড ফর দ্য কিম রেজিম। এইটাকে বাদ দিলাম বিকজ এখানে ডিপ্লোম্যাটিক টক নিয়ে আলোচনা হচ্ছে। এখানে মিস্টার কিমের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্র্যাটেজি অথবা উনি কিরকম ভাবে চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, সেই সব নিয়ে কোনো কথাই হচ্ছে না। ঠিক আছে, তো কিম রেজিম নিয়ে কোনো প্রসঙ্গই ওঠেনি, তাই এটাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং কারেক্ট অর্ডারটা হলো ইসিএডি। ওকে,